আমি ইন জেনারেল যদি ভারতের সাথে কম্পেয়ার করতে চান, তাদের গণতন্ত্রের প্র্যাকটিস হচ্ছে 100 বছর, আর আমরা দেশ স্বাধীন করেছি 71-এ, এই 52 বছরে। সেখানে 27 বছর দুটো স্বৈরাচার বাংলাদেশে শাসন করেছে। ভারতে সামরিক বাহিনীরা চিন্তাই করে না ক্ষমতার কাছে যাওয়ার। এই ফর্মুলাটা হলো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার উল্টাটা। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, তারেক জিয়া রহমান বড়। এই ফর্মুলাতে বিএনপি চলে আসছে। আসার পরে প্রত্যেকটা নির্বাচন তারা বর্জন করছে, যেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সেটা হলো আমার মুক্তিযুদ্ধ, আমার জাতির পিতা, আমার মুক্তিযুদ্ধের চেতনা বোধ, যেগুলো সবগুলা বিদ্যমান ভারতে, কিন্তু আমার বাংলাদেশে আছে। ওরা যে জাতির পিতা মানে, আমাদের বাংলাদেশের জাতির পিতা মানে, ওরা যে মুক্তিযুদ্ধের সপক্ষে সব এক জায়গাতে ইউনাইটেড, আমাদের এখানে ইউনাইটেড হয়ে আছে? হয়ে নাই। তারা যেটা বলছে 1958 সালের 27শে অক্টোবর, 1958 সালের 27শে অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন তখন জেনারেল আইয়ুব খান। তিনি তখন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার কাছে থেকে এরকম বন্দুকের নল দিয়ে ক্ষমতাটা দখল করে নিয়েছিল। এটা জিয়াউর রহমান কিন্তু শিখেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু 28শে নভেম্বর 76-এ এই এরশাদকে সাথে নিয়ে কিন্তু গণভবনে গিয়েছিল, এবং সাথে আরো অনেকে ছিল, মঞ্জুর ছিল, আরো ছিল। তো এরশাদ সাহেব ছিল ওর আসল কিন্তু সাগরেদ ছিল। সেই সময় 28 তারিখে কিন্তু সামরিক প্রধান সামরিক আইন প্রশাসকের পদটা কিন্তু জোর করে নিয়েছিল সাহেবের কাছে। পরে আবার 21শে এপ্রিল 77-এ কিন্তু প্রেসিডেন্টের পদটাও কিন্তু নিয়ে নিয়েছিল। তো যাই হোক, যাদের অনুসারী তাদের কাছে আজকে গণতন্ত্রের আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, এগুলো আজকে আমার সেক্রেটারি বলেছেন। আমি ওই সাংবাদিক এরশাদের বিরুদ্ধে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ লিয়াজু কমিটি করেছিল কেন? সেটা ভিন্ন জিনিস। চলার পথে রাজনীতিতে শেষ কথা বলিয়া কিছু নেই। তার মানে এই না যে ক্ষমতা এইভাবে বন্দুকের নল দিয়ে দখল করতে গিয়েছিল সেটা জায়েজ হয়ে যাবে। তো এখন ভারতের নির্বাচন যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে হয়, আমরা হলাম কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্র। আমি যখন একটার সাথে আরেকটার কম্পেয়ার করতে যান, তখন আমাকে, যেমন বাজেট যদি কম্পেয়ার করতে যান, তখন আপনি 10,000 কোয়ান্টিটির বাজেটে আবার নিয়ে আসতে হবে। আপনি 10,000 কোয়ান্টিটির বাজেটের সাথে যদি 20,000 কোয়ান্টিটির বাজেটের কম্পেয়ার করেন, তাহলে ঠিক হবে না। এখন ভারত হলো 100 বছর থেকে তারা গণতন্ত্রের চর্চা করে। বাংলাদেশ এই 42 বছরে, 52 বছরে 27 বছর কিন্তু এই সামরিক জান্তারা ছিল। এরশাদ, ওই যে মাহমুদ ভাই, রবি ভাই, তারপরে আর একজন মামুন ভাই চলে গেল, তাদের যে মানে ওস্তাদরা যারা ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা কিন্তু 27 বছর গণতন্ত্রটাকে নষ্ট করেছে। তো ভারতের সাথে বাংলাদেশের রাজনীতি কম্পেয়ার করলে হবে না। ওখানে ওদের জাতির পিতাকে হত্যা করার লোক কিন্তু নাই, ওই দল ওখানে কিন্তু নাই, লোকজন নাই। নরেন্দ্র মোদীর দল কিন্তু ভারতে মথুরাম গডসের লোক, কি উল্টোপাল্টা কথা বলছে। বাংলাদেশের মতো হিন্দুত্ববাদী আর এই আমাদের ধর্মীয় উন্মাদনা তারা আছে, কিন্তু স্বাধীনতা বিরোধী নাই। ভারতের স্বাধীনতা বিরোধী কিন্তু নাই। আপনার এই আদবানিরা আর কংগ্রেস দেশের স্বার্থে এক টেবিলে এক চেয়ারে বসে, স্বাধীনতা বিরোধী মানে আওয়ামী লীগ না হলে স্বাধীনতা বিরোধী না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি যদি কম্পেয়ার উইথ ভারত, ইন্ডিয়া, স্বাধীনতার সংজ্ঞা বুঝে গেছে আনোয়ার ভাই। আরে আনোয়ার ভাই শুনেন, স্বাধীনতা বিরোধীর সংজ্ঞা বলেছে রবি ভাই সাউন্ড সমস্যা। মুখের কাছ থেকে আপনার মাইক্রোফোন সরাতে হবে। মুখ থেকে কথা বলেন, আপনার মাইক্রোফোন আপনি নরমাল রাখে কথা বলেন, কোনো সমস্যা হবে না, ভালো হবে। হ্যাঁ, আনোয়ার ভাই কুমিল্লা জেলা শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম খানের ছেলে সাংবাদিক নাইমুল ইসলাম খান আপনার প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হয়েছে।
আর খন্দকার মিয়া রাজাকারের ছেলে, নিজেও রাজাকার ছিল, খন্দকার আমি সেগুলো বলছি না, তাই না বলবেন। অনেক রাজাকারের কোলা বলেন, আর রাজাকার যারা করছিল তারা এখন বাংলাদেশে রাজনীতি করুন, আমি সেটা বলছি না। আমি ইন জেনারেল যদি ভারতের সাথে কম্পেয়ার করতে চান, তাদের গণতন্ত্রের প্র্যাকটিস হচ্ছে 100 বছর, আর আমরা দেশ স্বাধীন করেছি 71-এ, এই 52 বছরে। সেখানে 27 বছর দুটো স্বৈরাচার বাংলাদেশে শাসন করেছে। ভারতে সামরিক বাহিনীরা চিন্তাই করে না ক্ষমতার কাছে যাওয়ার। আমি সেটা বুঝাতে চাচ্ছি যে তাদের নির্বাচন, তাদের রাজনৈতিক দল, তাদের মোর্চা, ইন্ডিয়া বলেন আর এদিকে এনডিএ বলেন, হ্যাঁ, তাদের যে মোর্চা সেগুলোর সাথে বাংলাদেশের রাজনীতির মিল নেই। আপনারা যতই যাই বলেন না কেন, আমরাও 42 বছর ধরে রাজনীতি করি। আমরা বাংলাদেশে আমাদের প্রতিপক্ষ কারা তারা জানি, কারা কিভাবে রাজনীতি করছে বাংলাদেশে সেগুলো আমরা জানি। এখানে গণতন্ত্রের যদি প্র্যাকটিসটা আপনি করতে চান, আপনি যে একাধারে 14 সাল থেকে যে নির্বাচন বর্জন করছে বিএনপি, কোন রাজনীতির সমাধানে, কোন রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে আপনি এটা পাবেন না যে একটা সামান্য অজুহাতে, ভোট চুরির অজুহাতে এই তিনটা নির্বাচন একটা বিরোধী দল বর্জন করে। এই পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে কি পাওয়া যাবে দিনের পর রাত কিন্তু বাংলাদেশে নিজেরা নির্বাচন করে? বিএনপির ফর্মুলাটা হলো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার উল্টাটা। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, তারেক জিয়া রহমান বড়। এই ফর্মুলাতে বিএনপি চলে আসছে। আসার পরে প্রত্যেকটা নির্বাচন তারা বর্জন করছে, যেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না গণতন্ত্রের চর্চার জন্য। ইন্ডিয়াতে এরকম কোন দল আছে যারা এই মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা ভোট বর্জন করছে? করে না। তারা ভোটে প্রত্যেকে পার্টিসিপেট করে। যদি কোথাও কোনো প্রবলেম হয় দেন তারা সেটা নিয়ে আন্দোলন করে, সংগ্রাম করে। বর্তমান বিএনপিরও উচিত ছিল, বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বলা, মানে বিশ্লেষণে বলা যায় যে বিএনপি নির্বাচনে যদি আসতো, পার্টিসিপেট করত, এবং যেখানে যেখানে ভোট যদি কারচুপি হইতো তাদের কথা মতো, তাহলে সাথে সাথে প্রতিবাদ করলে এই প্রতিবাদ অনেকটা ইফেক্টিভ হতো, তার মানুষ সরাসরি দেখতে পেত। তাহলে আমরা গণতন্ত্রের চর্চাটা করতে পারতাম, সেখানে গণতন্ত্রের চর্চাটা করতে পারতাম। আজকাল ইন্ডিয়াতে দুটো জোট, এই দুইটা জোটের ভিতরে সুন্দরভাবে নির্বাচন হয়েছে, তারা পার্টিসিপেট করেছে। প্রত্যেকটা রাজ্যে তারা সরকারি দল, বিরোধী দলের ভিতরে সুন্দর কম্পিটিশন করে তারা নির্বাচন হয়েছে, এবং একে অপরকে নিয়ন্ত্রণ করেছে ভোট কেন্দ্র, একে অপরকেই, যেখানে কোনো কারচুপি হয় নাই। এই প্র্যাকটিসটা যদি আমরা করি তাহলে হয়তো একটা সময় গিয়ে দেখবেন যে কারচুপি বন্ধ হবে। এবং বর্তমানে আপনি সংসদে যান, দেখেন যে সেখানে 60%, 70% ব্যবসায়িকরা আজকে দখল করে ফেলেছেন রাজনীতিটাকে। অথচ যারা রাজনীতিবিদ, আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে শ্রদ্ধা করি, কারণ তারা তাদের মনের ভিতরে সেটাই হলো যে মানুষের জন্য কাজ করা। একজন রাজনীতিবিদের মনের ভিতরে যেটা থাকে যে একটা রাজনীতি করা, এবং তারা কতদূর নিচে নামবে আমার জানা আছে। যারা ব্যবসায়িক, যারা নির্বাচন করতে আসে তাদের ব্যবসার টেন্ডেন্সি দিয়ে করতে আসে। একজন রাজনীতিবিদের যে অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল, একজন বিজনেসম্যানদের কিন্তু সেটা থাকে না। তো আজকে বিএনপি যে রাজনীতি শুরু করেছে সেই প্রথম থেকেই, সেখানেই কিন্তু তারা টাকার খেলা এবং তারা বিজনেসম্যানদেরকে রাজনীতিতে নিয়ে এসছে। সেই ধারা আজকে আমার দলের ভিতরে বিদ্যমান, আমি অস্বীকার করি না। আজকে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, সত্যিকারের রাজনীতিবিদ, চপ্পল পরা রাজনীতিবিদ, খাদি পাঞ্জাবি পরা রাজনীতিবিদ একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিন্তাই করতে পারে না, যেখানে 1 কোটি টাকার উপরে নির্বাচন করার প্রশ্ন লাগে। এই পরিবেশগুলো তৈরি করলো কারা? এগুলো যদি আমাদের সুধী সমাজ বা যারা আছে তারা যদি বিচার বিশ্লেষণ করতো, তাহলে যারা সত্যিকারের রাজনীতিবিদ, যারা রাজপথ থেকে উঠে এসছে, তাদের মূল্যায়ন হইতো। আজকে যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে,
এই দুর্নীতি কিন্তু হতো না। প্রকৃত রাজনীতিবিদ কখনো দুর্নীতি করে না, কখনো কতদূর নিচে নামে এটা জানা আছে। তারা জানে যে আমি দুর্নীতি করলে আমার দলের নেতা কর্মীরা আমাকে বাইর করে দেবে, আমার নেতা বিজনেসম্যানেরা সেই অ্যাকাউন্টেবিলিটি নাই। আওয়ামী লীগ বিএনপির দলে থেকে সেই রাজনীতিবিদেরা। আনোয়ার ভাই আপনি কিন্তু শুনছেন না, মানে আপনি বলছেন প্রকৃত রাজনীতিবিদরা মানে দুর্নীতি করে না, তাহলে কি চুরি করে, ডাকাতি করে? দেশের বাইরে তারা এই ধরনের আপনি যে ধরনের চুরি নিয়ে আপনি আলোচনা করছেন সেই ধরনের চুরি কিন্তু তারা করবে না। যারা বিজনেসম্যান তারা বিজনেসের অন্তরালে। আনারকে আপনি কোন পর্যায়ে ফেলবেন? আনার কি রাজনীতিবিদ ছিল না? নো, আপনি আগে রাজনীতিবিদের নাম বলেন, আগে রাজনীতিবিদের নাম বলেন। রাজনীতি করতে গেলে টাকার দরকার আছে। যারা রাজনীতি করে তাদেরও বউ বাচ্চা আছে, তাদেরও পেট আছে, তাদেরও খাওয়া দাওয়া আছে। তারা সেইটুকু নিয়ে চিন্তা করে যে আমি রাতে গিয়ে কি খাবো, আমার বউ বাচ্চারা কি দিব। আর যারা পলিটিশিয়ান, এই যে বিজনেসম্যানরা আসছে, তারা একটা ইন্ডাস্ট্রি হয়েছে আরেকটা ইন্ডাস্ট্রি কিভাবে করব, আজকে আমার এই এত বড় বিল্ডিং হয়েছে আরেকটা বিল্ডিং কিভাবে করব। এই ধরনের চিন্তার পার্থক্য একজন রাজনীতিবিদ আর এই যে বিজনেসম্যান যারা রাজনীতিবিদ নামে যারা খ্যাত হয়েছে আজকে। এই পরিবেশ যতদিন ভাঙতে না পারবেন ততদিন বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে না। রাজনীতিবিদদের হাতে রাজনীতি দিতে হবে। এই পরিবেশ কোন দল তৈরি করেছে? এই দল বিএনপি তৈরি করেছে, জিয়াউর রহমান তৈরি করেছে। কে বলেছিলেন? জিয়াউর রহমান বলেছিলেন। মানি ইজ নো প্রবলেম কে বলেছিলেন? জিয়াউর রহমান বলেছিলেন। নতুন দল গঠন করার জন্য কাদেরকে দলে নিয়ে এসেছিলেন? এই বিজনেসম্যানদেরকে নিয়ে এসেছিলেন। আমাদের মতো যারা মেধাবী ছাত্র ছিল রাজনীতিতে নিয়ে এসছে, তাদের হাতে অস্ত্র টাকা পয়সা অভিদের মতো ছেলেদের হাতে কে তুলে দিয়েছিল? জিয়াউর রহমান তুলে দিয়েছিলেন। সেই থেকেই তো আপনারা জানেন না, এক সময় ঢাকা শহরে প্রত্যেকটা হলে কিন্তু গুলির শব্দে ঢাকাবাসীর ঘুম ভাঙতো। ছাত্র রাজনীতিকে নিয়ে গেছে, কলুষিত করেছে, সেই সময় কিন্তু জিয়াউর রহমান করেছে। আজকে বর্তমানে আমি যেটা বলি যে ভারতের যে নির্বাচনটা হয়েছে শান্তিপূর্ণভাবে হলো, দেখেন তাদের নির্বাচন নিয়ে কোনো কথা নাই, সেখানে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। এই পরিবেশটা যদি বাংলাদেশে করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা জায়গায় ইউনাইটেড হতে হবে। সেটা হলো আমার মুক্তিযুদ্ধ, আমার জাতির পিতা, আমার মুক্তিযুদ্ধের চেতনা বোধ, যেগুলো সবগুলা বিদ্যমান ভারতে, কিন্তু আমার বাংলাদেশে আছে। ওরা যে জাতির পিতা মানে, আমাদের বাংলাদেশের জাতির পিতা মানে, ওরা যে মুক্তিযুদ্ধের সপক্ষে সব এক জায়গাতে ইউনাইটেড, আমাদের এখানে ইউনাইটেড হয়ে আছে? হয়ে নাই। এই বিভেদ যতদিন থাকবে রেল লাইনের সমান্তরালের মতো সরকারি দল বিরোধী দল সরকারি দলের ভিতরে এই সম্পর্ক বজায় থাকবে। সেখানে গণতন্ত্র কিভাবে আসবে? সেখানে একটা জাতি যদি ইউনাইটেড না হইতে পারে তাহলে সেই জাতির উন্নতি কিভাবে হবে? আজকে যে দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনীতি, যে বিভাজন শুরু হয়েছে রাজনীতিতে, এটা চলমান থাকবে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় না আসতে পারি, একটা জায়গায় যদি আমরা ইউনাইটেড না হইতে পারি। সেটাই আজকে বাংলাদেশের বিরাজমান। আপনি ইন্ডিয়ার সাথে যতই কম্পেয়ার করেন না কেন, ইন্ডিয়ার জায়গায় যেতে গেলে ইন্ডিয়া যে সব বিষয় নিয়ে, যে দেশপ্রেম নিয়ে তারা রাজনীতি করে, মৌলবাদী হলেও কি হবে? ভারতের মৌলবাদী আর বাংলাদেশের মৌলবাদী কি এক? আপনি বলেন এক না। তাহলে ভারতের সাথে আমাদের কম্পেয়ার করলে আপনাকে ভারতের মতো হতে হবে। যারা আমাদের এখানে মৌলবাদী আছে, করুক মৌলবাদী রাজনীতি, কিন্তু বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধকে মানতে হবে। তবেই না আমরা মৌলবাদীকে বলবো দেশপ্রেম। কিন্তু তারা আজকে পাকিস্তান ভাবধারা নিয়ে যদি রাজনীতি করে, মুক্তিযুদ্ধের মূল চেতনা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ সরকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে আপনি বারবার একটা কথা বলছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছে। কোথায় ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে? আপনি নির্বাচনে পার্টিসিপেট করেন, যদি দেখেন যে সেখানে ভোট দিতে পারছি না, 2018-তে কি হয়েছিল দেখেন জনগণ আপনাদের সাথে আসবে কিনা। অবশ্যই জনগণ আসবে, কিন্তু আপনাকে আপনি ভোটাধিকার হরণ করা হয়েছে কথা বলতে পারেন না। অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকটা কথা তো বললাম যে কোথায় গণতন্ত্র আর কোথায় ভোটাধিকার, কারা কিভাবে
নষ্ট করেছে সেটা তো ইতিহাস সাক্ষী আছে। এটা ইতিহাস। অসংখ্য ধন্যবাদ। সরকার সাংবিধানিকভাবে গণতন্ত্রের ধারায় অবসানভাবে আপা আনোয়ার ভাইয়ের পরে একটু আমাকে দিয়েন, কারণ আমার ইলেকট্রিসিটি ডিস্টার্ব করছে। আপনি বলেন, আপনি এটা বলতে পারেন যে 7ই নভেম্বরে নির্বাচন না করে সরকারের হাতে বিকল্প কি ছিল, আপনি বলেন। এখন আপনি বলতে পারেন যে বিএনপি নিয়ে আসতে হবে। জি আনোয়ার ভাই, আপনাকে শুনতে হবে তো, শোনার সুযোগ বিএনপি একটা রাজনৈতিক দল, তার নির্বাচনে আসা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এখন সে যদি না আসে তাহলে বর্তমান সরকারের 7ই নভেম্বর জানুয়ারি নির্বাচন না করে এর বিকল্প কি ছিল? অসংখ্য ধন্যবাদ আনোয়ার।